সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টটির তোমাদের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। ঠিক আছে, তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণমান থাকবে 15 এবং 30 মিনিট সময় দেওয়া থাকবে। এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো দেখার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। প্রথম যে অধ্যায় 1 নম্বর ভৌত পরিবেশ, এখান থেকে 1 নম্বর অধ্যায় হচ্ছে বল ও চাপ 1 থেকে 16 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। 2 নম্বর অধ্যায় হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল 17 থেকে 28 নম্বর পৃষ্ঠা। এরপর 2 নম্বর অধ্যায় মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এখান থেকে তোমাদের 1 নম্বর অধ্যায় যেটা পদার্থের প্রকৃতি 54 থেকে 78 নম্বর পৃষ্ঠা। আর 2 নম্বর অধ্যায় হচ্ছে পদার্থের গঠন, এটা হচ্ছে 79 থেকে 91 পৃষ্ঠা। এবং 6 নম্বর অধ্যায় দেহের গঠন 173 থেকে 190 পৃষ্ঠা। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। এবার দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। প্রথমে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো এই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের প্রতিটি অধ্যায় থেকে 2টি করে দেওয়া থাকবে, টোটাল 6টা। ঠিক আছে, এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে, সেখান থেকে তোমাদের 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর এসএকিউ প্রশ্ন অর্থাৎ 1 নম্বর মানের যেগুলোর তোমাদের এক কথায় উত্তর লিখতে হয়, এই ধরনের 3টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া থাকতে পারে। আর 3টি তোমাদের লিখতে হবে 2 নম্বর মানের প্রশ্ন, 3 দুগুণে 6 নম্বর। ঠিক আছে, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে। ঠিক আছে, এক্সট্রা প্রশ্ন তোমাদের এখানেও দেওয়া থাকতে পারে 2 নম্বর মানের প্রশ্ন, সেখান থেকে তোমাদের 3টির উত্তর লিখতে হবে। ঠিক আছে, এইরকমভাবে 15 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে। দেখো 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে নির্বাচন করে লেখো। 6টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটার মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে তাপমাপক যন্ত্রের নাম, থার্মোমিটার, অ্যামমিটার না ক্যালোরিমিটার। তো তাপমাপক যন্ত্রের নাম কি? তাপমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। আর থার্মোমিটার হচ্ছে কি? তাপমাত্রা মাপার যন্ত্রের নাম বা উষ্ণতা মাপার যন্ত্রের নাম। 2 নম্বর হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে, সেটি হলো পরিবহন, পরিচালন, বিকিরণ না কোনোটি নয়। তো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে সেটিকে হচ্ছে বিকিরণ পদ্ধতি। ঠিক আছে, বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ পৌঁছায়। 3 নম্বর মহাকর্ষ বল সর্বদাই বিকর্ষণধর্মী, আকর্ষণধর্মী, কখনো আকর্ষণ ও কখনো বিকর্ষণধর্মী। তো মহাকর্ষ বল সর্বদাই হচ্ছে একটি আকর্ষণধর্মী বল। 4 নম্বর দাগে এসআইতে বল পরিমাপের একক হলো ডাইন, নিউটন, পাউন্ডাল না কিলোগ্রাম। তো এসআই পদ্ধতিতে বল পরিমাপের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, অপশান বি এরটা। এরপর 5 নম্বর দাগে ঘর্ষণ একটি স্পর্শকীয় বল, লম্ব বল, তির্যক বল। তো ঘর্ষণ এটা হচ্ছে একটি স্পর্শকীয় বল। 6 নম্বর দাগে হচ্ছে পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাসটি হলো NH3CO2H2S না O2। তো পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হচ্ছে H2S। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড। তো তোমাদের 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 6টারই উত্তর লিখতে হবে। এখানে আমরা কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য দিয়ে রাখছি, এগুলো তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। ঠিক আছে, দেখো 7 নম্বর দাগে প্রাণীকোষের পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, প্লাস্টিড, গলজি বডি। তো প্রাণীকোষের কোষ পর্দাবিহীন যে কোষ অঙ্গাণু সেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম হচ্ছে পর্দাবিহীন একটি কোষ অঙ্গাণু। 8 নম্বর দাগে অনিয়মিত আকৃতিযুক্ত প্রাণীকোষটি হলো শ্বেত রক্তকণিকা, নিউরন, পেশিকোষ না অণুচক্রিকা। তো অনিয়মিত আকৃতিযুক্ত যে প্রাণীকোষ সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। এরপর দেখো 9 নম্বর দাগে প্রোটিন তৈরি করতে সাহায্য করে লাইসোজোম, রাইবোজোম, গলজি বডি আর হচ্ছে নিউক্লিয়াস। তো প্রোটিন তৈরি করতে সাহায্য করে, উত্তর হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, অপশান বি। এরপর দেখো 10 নম্বর দাগে প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন রবার্ট হুক, লিভেনহিক, রবার্ট ব্রাউন, ক্যামিলো গলজি। তো প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিভেনহিক। এরপর 11 নম্বর দাগে আগাছা নাশকটি হলো BHC, DDT, 2,4-D ম্যালাথিয়ান। সঠিক উত্তর হচ্ছে অপশান সি এটা হবে। ঠিক আছে, 2,4-D এটা। এরপর 12 নম্বর দাগে রোগ জীবাণু ধ্বংস করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা না পেশিকোষ। তো রোগ জীবাণু কে ধ্বংস করে, উত্তর হবে শ্বেত রক্তকণিকা, অপশান বি। ওকে,
চলো পরের প্রশ্ন দেখবো। 2 নম্বর দাগে এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে ক্যাফিন কোথায় পাওয়া যায়? উত্তর লিখবে কফির বীজে ক্যাফিন পাওয়া যায়। ঠিক আছে। 2 নম্বর দাগে ম্যালেরিয়া একটি ড্যাশ বাহিত রোগ। তো ম্যালেরিয়া হচ্ছে একটি অ্যানোফিলিস মশকি বাহিত রোগ। অ্যানোফিলিস মশকি, মশকি মানে হচ্ছে স্ত্রী মশা আর কি। ঠিক আছে, অ্যানোফিলিস স্ত্রী মশা এই ম্যালেরিয়া রোগটি ছড়ায়। 3 নম্বর হচ্ছে পরমাণুর ভর সংখ্যা সমান ড্যাশ যোগ নিউটন সংখ্যা। তো পরমাণুর ভর সংখ্যা সমান সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যার যে যোগফল সেটাকে বলা হয় পরমাণুর ভর সংখ্যা। ওকে। 4 নম্বর দাগে স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত উঁচু পারদস্তম্ভের চাপের সমান? উত্তর লিখবে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান। ঠিক আছে। এরপর 5 নম্বর দাগে বল সমান সমান বস্তুর ভর ইন্টু ড্যাশ। তো বল সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ। ঠিক আছে। পরের প্রশ্ন 6 নম্বর দাগে সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? তো সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। 7 নম্বর দাগে প্রাণীদেহে উদ্দীপনা পরিবহন করে ড্যাশ। তো প্রাণীদেহে উদ্দীপনা পরিবহন করে কে? স্নায়ুকলা। ওকে, স্নায়ুকলা উদ্দীপনা পরিবহন করে। এরপর 8 নম্বর দাগে বলা হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতু কোনটি? তো তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুটি হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী, অর্থাৎ তাপ ও তড়িৎ পরিবহন কিন্তু করতে পারে গ্রাফাইট। এরপর 9 নম্বর দাগে একটি সূত্রাকার শৈবালের নাম লেখুন। তো একটি সূত্রাকার শৈবাল হচ্ছে স্পাইরোগাইরা। ওকে। নেক্সট 10 নম্বর দাগে এখানে দেওয়া আছে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো ড্যাশ। তো সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী মিথজীবী যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে রাইজোবিয়াম। ওকে, চলো পরের প্রশ্নগুলো দেখবো। তো পরের প্রশ্ন উত্তরগুলো দেখার আগে তোমরা ভিডিওটিতে অবশ্যই একটি কমেন্ট করবে কেমন লাগছে তোমাদের ভিডিওটি। নেক্সট প্রশ্ন দেখো। এরপর হচ্ছে 3 নম্বর দাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। 3 দুগুণে 6 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে আর্কিমিডিসের নীতিটি লেখো। তো আর্কিমিডিসের নীতিটি কি না, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়। এই ওজন হ্রাস বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। ঠিক আছে, বা নীতি। পরের প্রশ্ন 2 নম্বর দাগে ধাতু ও অধাতুর দুটি পার্থক্য লেখো। তো ধাতু আর অধাতুর পার্থক্য দেখো। ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্যগুলি হলো 1 নম্বর পার্থক্য, এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু। ঠিক আছে, 1 নম্বর পার্থক্য কি? ধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন হয়। ঠিক আছে, আর অধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন, তরল ও গ্যাসীয় হতে পারে। 2 নম্বর হচ্ছে ধাতু স্বাভাবিক অবস্থায় উজ্জ্বল এবং আলো প্রতিফলন করতে পারে, আর অধাতু স্বাভাবিক অবস্থায় অনুজ্জ্বল এবং আলো প্রতিফলন করতে পারে না। 3 নম্বর ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, আর অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী, অর্থাৎ তাপ ও তড়িৎ পরিবহন করতে সাধারণত পারে না। 4 নম্বর হচ্ছে ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, আর অধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না। এগুলো হচ্ছে ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য। এরপর দেখো 3 নম্বর দাগে প্লবতা কাকে বলে? তোমরা উত্তর লিখবো কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, একে প্লবতা বলে। ঠিক আছে, কোনো তরলে বা কোনো গ্যাসীয় পদার্থে যদি আমরা কোনো বস্তুকে ডুবিয়ে রাখি তাহলে কী হবে, নিচের থেকে মনে হবে বস্তুটার উপরে একটা কোনো কিছু একটা উপর থেকে একটা চাপ প্রয়োগ করছে। ঠিক আছে, বল প্রয়োগ করছে, এই ঊর্ধ্বমুখী যে বল এটাই হচ্ছে প্লবতা। 4 নম্বর দাগে গ্রাফাইটের ব্যবহার লেখো। তো গ্রাফাইটের ব্যবহারগুলি কি? 1 নম্বর হচ্ছে তেল কিংবা জলের সঙ্গে গ্রাফাইট চূর্ণ মিশিয়ে পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর পেন্সিলের শীষ তৈরি করতে ব্যবহার করা হয়। 3 নম্বর উচ্চ চাপ সহ্যকারী মুচি তৈরি করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে তড়িৎ দ্বার তৈরি করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রাফাইটের ব্যবহার। এরপর দেখো 5 নম্বর দাগে নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো, অর্থাৎ একটা নিউক্লিয়াসের তোমাদের চিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে একটি নিউক্লিয়াসের চিত্র, তোমাদের বইতেও আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই চিত্রটি তোমরা আঁকার চেষ্টা করবে। এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। ঠিক আছে, নিউক্লিয় পর্দা, তারপর হচ্ছে ক্রোমাটিন জালিকা, এই যে সরু সরু এগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। এটা হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোম, এই যে এইগুলোকে, এই যে ফোঁটা ফোঁটা, এগুলো বলা হচ্ছে রাইবোজোম। আর হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা, এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। আর নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে, তো এই নিউক্লিয়াসটা তোমরা আঁকার চেষ্টা কিন্তু করবে নিজে নিজে। ওকে, দেখো পরের প্রশ্ন 6 নম্বর দেখে আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলে? তো উত্তর লিখবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। লাইসোজোমের ভেতর বিভিন্ন সময়ে এনজাইম থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে।
অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্য ক্ষুদ্র অঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়ায় একসময় সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। ঠিক আছে, পরিপাক মানে হজম হয়ে যেতে পারে আর কি কোষটিও। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। ঠিক আছে, এরপরের প্রশ্ন 7 নম্বর দাগে ভাজক কলার দুটি বৈশিষ্ট্য বা দুটি কাজ লেখো। ঠিক আছে, এখানে তোমাদের 2 নম্বর মানের সাধারণত 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা কয়েকটি তোমাদের প্রশ্ন এখানে দিচ্ছি, সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো ভাজক কলার দুটি কাজ লেখো। তো ভাজক কলার কাজগুলো কি? 1 নম্বর হচ্ছে ভাজক কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। উদ্ভিদ দেহে নতুন অঙ্গ উৎপাদনে, যেমন হচ্ছে নতুন পাতা, শাখা, কাক্ষিক মুকুল ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, ভাজক কলা। 2 নম্বর কাজ হচ্ছে ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষত স্থান পূরণ হয়। তো এইগুলো হচ্ছে ভাজক কলার কাজ। এরপর দেখো 8 নম্বর দাগে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? আইসোটোপ কাকে বলে? প্রশ্নের মানে হচ্ছে 1+1। পরমাণু ক্রমাঙ্ক কি না কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো কি থাকে? প্রোটন থাকে। ঠিক আছে, সেই প্রোটনের সংখ্যাটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। এরপর হচ্ছে আইসোটোপ কাকে বলে না? একই মৌলের বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হলে তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলে। ঠিক আছে, একই মৌলের যে সমস্ত পরমাণু তাদের মধ্যে পরমাণু ক্রমাঙ্কটা একই হয়, কিন্তু কখন কখন কি হয় তাদের মধ্যে যে নিউট্রন সংখ্যা, সেই নিউট্রন সংখ্যাটা আলাদা। নিউট্রন সংখ্যা আলাদা হলে ভর সংখ্যাটাও আলাদা হবে। তো এরকম যে পরমাণু তাদেরকে বলা হয়, পরস্পরকে বলা হয় আইসোটোপ বা সমস্থানিক। ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সায়েন্স সাবজেক্টে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সমস্ত উত্তর সহ আলোচনা করলাম। এই সমস্ত যে প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে তোমাদের সাধারণত কিন্তু প্রশ্ন দেওয়া হয় প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। ওকে, তো চলো, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।